আসন্ন বিপদ তারা দেখতে পারতেছে, মানে বিএনপি। মির্জা ফখরুলের বক্তব্য দেখেছেন কিনা জানি না, উনি বলছেন আবারও 1/11-এর ষড়যন্ত্র হইতেছে। শোনেন। কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সতর্ক না থাকি, তাহলে কিন্তু 1/11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। হঠাৎ উনি 1/11-এর কথা কেন বলতেছেন? ওনারা তো ওয়াকাররা নিয়ে সুখেই ছিলেন, আমরা ওয়াকাররা কিছু করলে ওনারাই চিল্লাই উঠতেন। কিছু একটা ঘটিছে যে এখন ওনারা 1/11-এর ভয় পাইতেছেন, তাই না? 2 দিন আগের কথা। বাংলাদেশে কি ঘটতেছে, ইন্ডিয়া কি করিচ্ছে, সেটা বোঝার জন্য কিছু কিছু মানুষের নড়াচড়া লক্ষ্য করবেন। আপনি মূলত ইন্ডিয়ার প্ল্যান বোঝার জন্য এদের নড়াচড়া গুলো দেখবেন। তার মধ্যে একজন হইতেছে দেবপ্রিয় ভট্টাচার্য, আরেক ভট্টাচার্য। উনি বলতেছেন 3 দিন আগে, যখন কোনো রাজনৈতিক শক্তি সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে ব্যর্থ হয়, তখনই রাষ্ট্র ব্যবস্থায় চরম দুর্বলতা দেখা দেয়, তখনই জরুরি হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয়, যা কখনো কখনো অবাঞ্ছিত পরিস্থিতির জন্ম দিতে পারে। জরুরি হস্তক্ষেপ। এবার বুঝতে পারেন মির্জা ফখরুল আশঙ্কার কথাটা মিল খুঁজে পান। মির্জা ফখরুল কোথায় থেকে 1/11-এর কথা ভাবছেন? এই দেবপ্রিয় কিন্তু 1/11 ঘটাইছিল। প্রথম মিটিংটা হয় শফিক রেহমানের বাসায়। মতিউর রহমান, মাহফুজা নাম আর দেবপ্রিয়, এই 3জনের আসার কথা ছিল। দেবপ্রিয় বাবু চালাক, তাই আসে নাই, বাকি 2জন গেছিল শফিক রহমানের সাথে আলাপ করতে। শফিক রহমান আমাদের নিজেই বলছে এই ঘটনার কথা, তো উনি তো ঢাকাতেই আছেন, ওনারা এই বিষয়ে সাক্ষাৎকার নিয়ে নিন, দেখেন উনি কি বলে। 1/11-এর পরে দেবপ্রিয় জেনেভায় পোস্টিং নেয়। 2009 সাল পর্যন্ত জাতিসংঘে জেনেভা এবং ভিয়েনায় যে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে, সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে। নিজের সিভি মোটা করে নেয় আর কি। ওনার মা চিত্রা ভট্টাচার্য হাসিনার প্রথম টার্মে সংরক্ষিত মহিলা আসনের এমপি ছিলেন। উনি নিরন্তরভাবে ইন্ডিয়াকে ট্রানজিট দেওয়ার ব্যাপারে ওকালতি করে গেছেন। পত্রিকায় তো আসছে, কিন্তু মাহমুদ ভাইয়ের কথা শুনেন, মাহমুদ ভাইয়ের কথা শুনেন। এই ডক্টর দেবপ্রিয় was a beneficiary of 1/11 government. বুঝে গেছেন আপনারা সবাই? এই দেবপ্রিয় 2005 সাল থেকে পুরো 11 সরকারের সময় বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন। বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি, যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর, তথাকথিত ট্রানজিট দেওয়া হয়। শুনেছেন? উনি তো ইকোনমিস্ট, তাই না? মানে দেবপ্রিয় বাবু রাশিয়ায় পড়েছেন, সেন্ট্রালাইজড ইকোনমি, মানে কেন্দ্রীভূত ইকোনমি নিয়ে। আমাদের দেশে কিন্তু এটা না, বুঝেছেন? আমাদের দেশে ফ্রি মার্কেট। এখন উনি ফ্রি মার্কেটে কাজ করছেন, এক্সপার্ট হয়ে গেছেন, কি মজা। আপনি হোমিওপ্যাথি পড়ে এলোপ্যাথিক চিকিৎসা করছেন, হ্যাঁ, রোগী বাঁচবে না, মরে। তো উনি তো বড় ইকোনমিস্ট, তাই না? মানে বহুত জানেন, বহুত লেখাপড়া করেন, তাই না? লেখাপড়া যারা করে, যারা জ্ঞান চর্চা করে, তাদের নাম গুগল স্কলারে খুঁজে পাওয়া যায়। আসেন গুগল স্কলারে খুঁজি ওনার নাম আছে কিনা। এডিটর সাহেব ওনার নাম দেখেন, সিপিডির ওয়েবসাইটে ওনার যে নাম আছে সেই নাম দিয়ে খুঁজেন। এডিটর সাহেব আছে? নাই। ওনার যেই নাম সিপিডির ওয়েবসাইটে আছে সেটা দিয়ে তো সার্চ দিলাম, তাই না? ওনার পাবলিকেশনের একটা লিস্ট আছে সিপিডির সাইটে, কার কার সাথে বই এডিট করেছেন দেখেন, এডিটর সাহেব দেখেন কার কার সাথে বই লিখেছেন, বইয়ের চ্যাপ্টার লিখেছেন। কিন্তু অরিজিনাল রিসার্চ এইগুলা যেগুলো নিচে দেখেন, দেখেছেন? দেখেন টাইটেলগুলো একটু দেখেন। এগুলো কোনো কাজ দেবো প্রিয় বাবু, সিরিয়াস কাজ, পাতে দেওয়ার মতো? এটা ইকোনমিক্সের কাজ? ওর ইকোনমিক থিওরিতে আপনার অরিজিনাল কন্ট্রিবিউশন কি? ব্রেক থ্রু থিঙ্কিং কি? নাই তো, কিছুই নাই। তাই রাজনৈতিক ভাষ্য দিয়ে নিজের ওজন বাড়াইতে হয় কেন ভাইজান? একবার তো 1/11 কইরা দেশের মজা লেগেছে না, আর একবার চান্স চান, এগুলো থামান। একাডেমিক কাজ করেন। ইন্ডিয়ার ওয়াকারের সাথে ঘুটু কইরা এবার পার পাবেন না, কইয়া দিলাম আগেই, সাবধান কইরা দিলাম। তো যাই হোক, আবার ওই লেখাটা ওয়াকারের পদ বালক শেয়ার দিয়া বলে একদিনে, বুঝিছেন? কানেকশন গুলো বুঝতে পারেন। দেবপ্রিয়, জিল্লুর, চ্যানেলায়, প্রথম আলো, ডেইলি স্টার, মতিউর রহমান চৌধুরী, আওয়ামী লীগ, ওয়াকার আর ইন্ডিয়া মিলে ঘুটু পাকাইতেছে। এই ঘুটু পাকানো বন্ধ হবে না। একটা ঘুটু বন্ধ করবেন আর একটা ঘুটু চালু করবে, নানা শক্তি দিয়ে চেষ্টা চালাবে। আবার কিভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগ নামে না হইলেও ফিরে আনা যায়। কেউ কেউ বলে যে আপা ফিরবে না, যেমন তাসনিম খলিল। আসেন সেটা নিয়ে একটু আলাপ করি। আপা কি সত্যি সত্যি গেছেন না আবার আসছেন? আপার আসবে না, আমার ধারণা আর কি। হ্যাঁ, এই তাসনিম খলিলটা নিয়ে আমরা পুরো এপিসোড বানামো হয়তো এটার পরেই দিমো আর কি। ওরে বাড়ি দিলে না কিছুদিন লাইনে থাকে, তারপর আবার কুত্তার লেজের মতো আগের অবস্থায় ফিরে আসে। তাই ঠিক করিস ওকে রেগুলার ইন্টারভেলে বাড়ি দিমো আর কি। এটা অব্যাহত থাকবে। যে তত্ত্ব আনিছে অভ্যুত্থানের মাধ্যমে কোনো সরকারের পতন হইলে তার ফিরে আসার সম্ভাবনা নাই, বহুত বুঝে আর কি। হ্যাঁ, মানে একটু স্টাইল কইরা ফ্যাসাং কইরা ফটর মাঝে মাঝে দুটো ইংরেজি শব্দ ঢুকে দিয়ে
কয় তো ইংরেজি যেহেতু কয় ঠিকই কয়, তাই না? হ্যাঁ, কেউ তারা চ্যালেঞ্জ করে নাই। আরে ফার্দিনান্দ মার্কোস জুনিয়র, স্বৈরশাসক মার্কোস সিনিয়রের ছেলে 2022 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে না? গণ অভ্যুত্থানে পতিত হয়েছিল না মার্কোস? তার সন্তান 36 বছর পরে ডেমোক্রেটিক্যালি ফিরে আসিছে। এশিয়ার কথা, এশিয়ার এক্সাম্পল। আর সে তত্ত্ব কপসায়, সাংবাদিক তো ফ্যাক্ট চেক করলে তো বাইরে হইতো ওই কথাটা ভুল, হুইমে কইয়া দেয়। ওই নিজে ফিরে আনবে, দেখেন হাসিনাকে নিজে ফিরে আনবে। রাজনীতি নিয়ে যা বলে ওই তার 99% ভুল। জানেই না, ও বুঝেই না আসলে পলিটিক্সটা, কিন্তু পলিটিক্স করবে। রাজনীতিতে একটা বিশাল ফিগার হয়ে থাকবে। হ্যাঁ, মাহবুজানা ও 111 করিছে, ওরা একটা করা লাগবে আর কি। 2018 সালে ওর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলাম ঐক্যফ্রন্টের নির্বাচনের টাইমে। আমি তখন আন্ডারগ্রাউন্ডে, ঐক্যফ্রন্টের পেজটা গেলে আমি চালাইতাম, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট আমি বানাইতাম, গান বানাইছিলাম। সেই টাইমে সে আমারে কয় আমেরিকানরা আমাকে কনভিন্স করেছে আমি যেন ঐক্য জোটকে সাপোর্ট করি। হ্যাঁ, তার মানে একটা ব্যক্তি এত গুরুত্বপূর্ণ যে আমেরিকা ওনারা কনভিন্স করতে হয়। হ্যাঁ, মানে নিজেরা যে কি ভাবে, কি যে ভাবে এরা। তা আমি একদিন কইলাম যে ইলেকশনে তো জেতা যাবে না, জিততেই দিবে না। সে আমার বলে আজিজ, মানে মোটা আজিজ আর কি, ওর সাথে সিস্টেম করা আছে, সে শেষ মুহূর্তে সাপোর্ট দিবে। তো এদের রাজনীতি নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এইরকমই, বুঝছো? নিজেরা ফুলায় ফাপায় পার্সোনাল ক্যারিশমা দেখাইতে হবে। যাই হোক, আর আজকের সাথে বেশি কিছু না বলি, এইসব আপা ফিরবে না টাইপের কথা বইলা আওয়ামী লীগের বিরুদ্ধে যে কালেকটিভ সিরিয়াস একটা কন্টিনিউয়াস স্ট্রাগল চালাই যেতে হবে, সেটা যেন বাদ দেয় সবাই, সে কোশিশ করেছি এইগুলা বইলা। আওয়ামী লীগ মনে হয় ফিরে না। আওয়ামী লীগ একটা দল না, এটা পলিটিক্যাল কালচারাল ইকোনমিক একটা ইন্ডাস্ট্রি, এটা পুরোপুরি ইনট্যাক্ট। এবং তাসনিম খলিল ক্যাটাগরিক্যালি মিছা কথা বলছে এটা নিয়ে। যাই হোক, আমি ভিডিও করতেছি, সেটা ওর জবাব দিতে হবে, মিছা কথা দেখাই দিব। এই আওয়ামী লীগের ফিরে আসার পার্ট তাসনিম খলিল। তাসনিম খলিল নিজেই আওয়ামী লীগ একটা, ও নিজে ছাত্রলীগ করতো তো, জানেন না? তাসনিম খলিল বলছে যে অনেক লোক এটা আওয়ামী লীগকে ঠেকাই দেবে, মানে বাঙ্গুল্যান্ডের সুশীল এলিট ঠেকাবে। ঠেকাইছিল বাঙ্গুল্যান্ডের সুশীল এলিট, হাসিনাক ঠেকাইছিল, কেটাইছিল ওরা। ঠেকাবে বাংলাদেশের সাধারণ মুসলমান, মুসলমান নাম পরিচয় নিয়ে ঠেকাবে। ওরাই ছিল জুলাই আগস্ট বিপ্লবের শক্তি। জুলাই আগস্ট বিপ্লবের মূল মাঠের শক্তি ছিল আরবান পৌর মুসলমান জনগণ। সেই জন্য এখনো 1 বছর পরে মর্গে থাকা 6 জন শহীদের পরিচয় পাওয়া যায় না। এরা হতদরিদ্র, হয়তো এদের পরিবারও নাই, ওরাই ঠেকাবে, ওরাই হাসিনাক তাড়াইছে, তাসনিম খলিলরা তাড়ায় নাই। ওর সেই হ্যাডমি নাই মাঠে দাঁড়ায় ওই লড়াইটা করবে। আর হ্যাঁ, ওদের মাঠে নামানোর ক্ষমতা খোদা তাআলা আমাদের দিচ্ছেন। যা দেখাইছে ওটা স্যাম্পল, পিকচার আভি বাকি হয় মেরা দোস্ত। ওরা যেন আবার মাঠে নামে সে ব্যবস্থা করে যাব। আমার জীবদ্দশায় না পারলেও এমন কাজ করে যাব যেন পরের প্রজন্ম আবার একটা বিপ্লব কইরা গরিবের রাষ্ট্র কায়েম করে। এই রাষ্ট্রের দখল দরিদ্র মানুষ না নেওয়া পর্যন্ত, আর সকল সুশীল বাঙ্গু এলিট বড় লোকদের সমস্ত সামাজিক আর রাষ্ট্রীয় কর্তৃত্ব থেকে উৎখাত না কইরা আমরা বিশ্রাম নেব না। আগামী দিনগুলোতে একে একে অভিনব ঘটনা ঘটবে, আপনারা দেখবেন। সেই ঘটনা ঘটাবে সাধারণ মানুষ। সেই জন্য আমাদের পিছে লাগে এই তাসনিম খলিলেরা। এই রাষ্ট্রের নিয়ন্ত্রণ, এই সমাজের ভাষ্য, এই ইতিহাসের মালিকানা আর কোন সুশীল সুবিধাভোগী এলিট বড়লোক, কোন বুদ্ধিজীবী ব্যবসায়ী চক্র কিংবা কোন বিদেশপন্থী লবির একচেটিয়া সম্পত্তি হইতে পারে না। এই রাষ্ট্রের মালিক এই ভূখণ্ডের ভবিষ্যতের নির্মাতা। এখন সেই মানুষ যে জানে কিভাবে রিক্সা চালাইতে হয়, কিভাবে পাথর ভাঙতে হয়, কিভাবে কারখানার মেশিন চালাইতে হয়, কিন্তু যার সন্তানের ওষুধ কেনার জন্য টাকা থাকে না, যাকে রাষ্ট্র সবসময় ভুলে যায়, তাদেরকে ক্ষমতাবান করাটাই রাজনীতি আমার। জুলাই আগস্ট বিপ্লব আমাদের দেখাইছে ক্ষমতা পাল্টায় না শুধু ভোটে, পাল্টায় গণতন্ত্রের নামে সাজানো নাটক নিয়ে না। ক্ষমতা পাল্টায় সাধারণ জনগণের মানুষের ভেতরে জমে ওঠা ঘৃণা, বেদনা আর আশা যখন একসাথে দাঁড়ায় মাঠে, গলিতে, ফেসবুকে লাইভে, চোখে চোখ রেখা। আমরা জানি ওরা ফিরতে চাইবে অন্য নামে, অন্য মুখে, অন্য চক্রান্তে। ওদের হাতেই আজকের গণতন্ত্র ছিল বন্দী, আজকের গরিব ছিল লাঞ্ছিত। কিন্তু আমরা ফিরে যাব না, কারণ পিছনে শুধুই পরাজয়, আর সামনে একটা দারিদ্র বিনাশী গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক ইনসাফের রাষ্ট্র গড়ার লড়াই। এই লড়াই আমাদের। এই রাষ্ট্র গরিবের হবেই। আর যারা ভাবে এই আগুন নিভে গেছে, তাদের বলি চোখ রাখো রাস্তায়, কান রাখো বাতাসে, পিকচার আভি বাকি হয়। আমরা আবার আসবো আরো সংগঠিত হইয়া, আরো প্রস্তুত হইয়া, আরো দৃঢ় সংকল্প নিয়া। ইনকিলাব জিন্দাবাদ।